ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতা থাকলেই দেশের মঙ্গল। সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নানা পরামর্শ। আরও আলোচনা প্রয়োজন, জানালেন উপদেষ্টারা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্তদের প্রার্থিতা বাতিলে কমিশনের প্রস্তাব ইতিবাচক, বলছেন বিশিষ্টজনেরা। নির্বাচনে তরুণদের জন্য কোটা রাখার প্রস্তাব ঘিরে সন্দেহ। বয়সসীমার একটা প্রস্তাব দেখলাম 21 বছর। এটা আমার মনে হয় অনেক বিতর্কের জন্ম দিবে। তরুণ সম্প্রদায়কে মাথায় রেখে কাজ করতে হবে। তরুণ সম্প্রদায়ের গুটি কয়েক বা একটা অংশকে মাথায় রেখে কাজ করলে হবে। আজ 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা। দেশের 19টি কেন্দ্রে ভর্তি যুদ্ধে নামছেন 1,35,000-এর বেশি শিক্ষার্থী। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন। এক শিশুর মৃত্যু, শতাধিক বসতঘর ভস্মীভূত। সাতক্ষীরা সীমান্তের 2 কিলোমিটার জুড়ে বিএসএফ এর সার্চ লাইট। 0 পয়েন্ট ছাড়াও দেশের অভ্যন্তরে গাছের ডালেও বসানোর অভিযোগ। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে 20 থেকে 25 ঘর অন্তর অন্তর। লাখের মতো যে বাংলা ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করি যে পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। হামলা ভাঙচুরের আতঙ্কে চট্টগ্রামের শিপিং খাতের ব্যবসায়ীরা। সরবরাহের জন্য রাজনৈতিক নেতাদের চাপ, নিরাপত্তা চেয়ে পুলিশের চিঠি। রাজধানীর পূর্বাঞ্চলে গ্রামীণ খাবারের ভান্ডার। মাটির চুলায় ধোয়া ওঠা পিঠাপুলি আর হাঁসের মাংস রুটিতে বাঙালি ফিরে পায় শৈশবের স্মৃতি। এখানে আসলে আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। মাটির চুলায় আর কি রান্না হয়, এই স্বাদটা আসলে আবারও আমি মনে করতে যাচ্ছিলাম। গ্রামের মতো আর খুবই আন্তরিক। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আবারও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরির তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নতুবা ব্যাহত হবে এর উদ্দেশ্য। বৃহস্পতিবার ঘোষণাপত্র চূড়ান্তে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তুলে ধরেন জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু, জানিয়েছেন কিভাবে একতাকে মানুষের সামনে প্রকাশ করা হবে, 5 আগস্টকে পুনরুজ্জীবিত করা হবে। সেসবই আছে ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনায় রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বিকেলে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির ওই বৈঠকে উঠে আসে নানা পরামর্শ। সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু তুলে ধরেন আর তা প্রকাশে ঐক্যের তাগিদ দেন। অন্যথায় এর উদ্দেশ্য ব্যাহত হবে বলেও মনে করেন তিনি। যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে, একত্রিত করতে হবে। সেই কথার থেকেই এই আলাপ শুরু, ঠিকভাবে একত্রিত করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই আসলে। একতাই অন্তর্বর্তী সরকারের শক্তি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা, আর তা ধরে রেখেই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়,
সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। বক্তব্যে আবারও ঐকমত্যের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থেই সর্বসম্মতিক্রমে ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন তিনি। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সংলাপে যোগ দিয়ে দলের একমাত্র প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবে যেন ঐক্যে ফাটল না ধরে। জামাতের সেক্রেটারি জেনারেল সব পক্ষের মতামতের উপর জোর দিয়েছেন, যেন কোনোভাবে জুলাই প্রক্লেমেশন তৈরি না করে সরকারের পক্ষ থেকে খসড়া কমিটির প্রস্তাব দিয়েছে। সংলাপে আমন্ত্রণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলগুলো। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আরও আলাপ আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের মতামত জানতে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এই সংলাপে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় 2 ঘন্টার এই সংলাপে নিজেদের বিভিন্ন অবস্থান তুলে ধরেন তারা। ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে একে একে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দিনভর নানা অনিশ্চয়তার মধ্যে সংলাপে যোগ দেয়া বিএনপির একমাত্র প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র ঘিরে তৈরি হওয়া ঐক্যকে গণ ঐক্যে রূপ দিতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতে দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতা এড়াতে হবে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। আইনি ও রাজনৈতিক দিক ঐক্যমতের জায়গা থেকে ঠিক করার পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইসলামী দলগুলো নিজেদের সুপারিশ তুলে ধরে। সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার, সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তবে এই আয়োজনের আমন্ত্রণ নিয়ে নিজেদের অসন্তোষের কথাও তুলে ধরেন কেউ কেউ। কেউ পেয়েছে খুদে বার্তা, এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা SMS থ্রু করে দেওয়া। অনেক মানুষ তো SMS দেখেও না। সো এই মিটিংয়ের ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। তবে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা ছিল সবার কণ্ঠে। গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের বৈঠকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা জানিয়েছেন সব দলের পক্ষ থেকেই কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজনে মন্তব্য করেন তারা। কথা ছিল 15 জানুয়ারি ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র, কিন্তু নানা কারণে সম্ভব হয়নি তা। ছাত্রদের পক্ষ থেকে দাবি ওঠে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। ঘোষণাপত্র জারি করতে হবে। গতরাতেও জাতীয় নাগরিক কমিটির নেতারা দাবি জানান রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে দ্রুত তারিখ জানানো। যত দ্রুত সম্ভব, এটা যদি কালকে সম্ভব অথবা এর পরের দিন, যত দ্রুত সম্ভব এটা করা উচিত।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নেতারা কথা বলেন সাংবাদিকদের সাথে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, ঘোষণাপত্রের শব্দচয়ন নির্ধারণে সবার আলোচনা প্রয়োজন। এছাড়া সকল দলই কিছু পর্যবেক্ষণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। সকলের মধ্যে কিছু আলোচনার আরও প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে। সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন, যাতে এটাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিত না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা সেই 31 তারিখের আগ থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনও ধৈর্য ধারণ করছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা আরও কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। এ সময় 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত না হয় হতাশ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। বলেন, সরকারের পক্ষে এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ দেখা যায়নি। প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে 1 জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটি এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। দেরিতে হলেও ঐক্যমতের ভিত্তিতেই এবার ঘোষণাপত্র জারি করা হবে বলেও আশা করেন নেতারা। রাষ্ট্র হিসেবে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের MBBS ভর্তি পরীক্ষা আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্র থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। রেদওয়ান, 9টা নাগাদ তো গেট খুলবে, কেমন ভিড় দেখছেন সেখানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আর অভিভাবকদের? এছাড়া সার্বিক ব্যবস্থাপনা কি রয়েছে সেটি নিয়েও বক্তব্য জানতে চাই আপনার। 2024-25 শিক্ষাবর্ষের যে MBBS পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু সকাল 10টা থেকে কিন্তু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকে কিন্তু এই কেন্দ্রের সামনে কিন্তু শিক্ষার্থীদের এবং অভিভাবকদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি এবং 8টার কিছুটা পর থেকে কিন্তু এই কেন্দ্রে শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে প্রবেশ করতেছেন এবং প্রবেশ করছেন এবং বেশ কিছু নির্দেশনা ছিল তাদের। আসলে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস সহ বেশ কিছু নির্দেশনা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ছিল তাদের জন্য এবং সেই নির্দেশনা মেনেই কিন্তু শিক্ষার্থীরা এই কেন্দ্রটিতে প্রবেশ করছেন। রেজা, এবার এই বছর 110টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা যেটি নির্ধারণ করা হয়েছে 5380টি, সেই আসন সংখ্যায় কিন্তু এবার পরীক্ষার্থীর আবেদন করেছে প্রায় 35,261 জন। সেই পরীক্ষার্থীরা কিন্তু এই কেন্দ্রে বেশ সকাল থেকে আসলে যানজট এড়িয়ে চলার জন্য কিন্তু এই কেন্দ্রে এসেছেন এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু বেলা সকাল 9:30 থেকে কিন্তু আসলে যে স্বাস্থ্য উপদেষ্টা তার কিন্তু আসার কথা রয়েছে এবং তিনি এসে এই কেন্দ্র পরিদর্শন করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। সেই সাথে এই পরীক্ষার্থীরা কিন্তু যেটি জানিয়েছেন যে এই অন্যান্য বারের তুলনায় কিন্তু এইবারের যে পরীক্ষার যে ভেন্যু সেগুলো কিন্তু তারা সময় মতন পৌঁছাতে পেরেছেন এবং তাদের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছিলাম এবং অভিভাবকদের সাথেও কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে আসলে এবারের পরীক্ষার প্রস্তুতি বেশ ভালোভাবে নিতে পেরেছে এবং তারা কিন্তু সময় মতন এই কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্রের সামনে শিক্ষক এবং অভিভাবকদের কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের কিন্তু ভিড় লক্ষ্য করতে পারছি আমরা। সেই সাথে তারা কিন্তু 9:30 পর্যন্ত এই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং আপনার মাধ্যমে দেখছিলাম। ধন্যবাদ রেদওয়ান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের প্রার্থিতা এবং দলীয় পদ বাতিলে কমিশনের প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্টজনেরা। তবে সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে আছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন আছে নির্বাচনের প্রতিটি দলে তরুণদের প্রার্থিতার জন্য 10 ভাগ কোটা এবং বয়স 21 করার প্রস্তাব নিয়েও কাউকে বিশেষ সুবিধা দিতেই এই প্রস্তাব বলে সন্দিহান বিশিষ্টজনেরা। সহকর্মী আলমগীর স্বপন জানাচ্ছেন বিস্তারিত। শুধু শেখ হাসিনা সরকারের পতন নয়, গণ অভ্যুত্থানের বড় লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার। এর অংশ হিসেবে সংবিধান, নির্বাচন সহ 4 সংস্কার কমিশন নতুন রাষ্ট্র নির্মাণের সুপারিশ জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।
সুপারিশে ক্ষমতার ভারসাম্য রক্ষায় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমানো, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে সায় আছে বিশিষ্টজনদের। অবশ্য সংসদের মেয়াদ 4 বছর, একই ব্যক্তিকে দলীয় প্রধান, সংসদ নেতা ও সরকার প্রধান না করার সুপারিশে মিশ্র প্রতিক্রিয়া আছে তাদের। আমাদের মতো উন্নয়নশীল দেশে যখন সরকার গঠন করে তখন তাদের পেছনে একটা বড় তাড়না থাকে, উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখিয়ে যেতে হবে তাদের আমলে, তাদের মেয়াদে। তো এইটা করতে গেলে 4 বছর যথেষ্ট না। 5 বছরের বেশি যেহেতু পৃথিবীর কোনো দেশে ওইভাবে নাই, সেই হেতু মানে যেটা 5 বছর ছিল সেটা রেখে দেওয়াটাই বোধহয় উত্তম হবে। সুনির্দিষ্টভাবে দ্বিকক্ষ বলেছে, কিন্তু কিভাবে নির্বাচনগুলো হবে, ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে, কারা ওখানে যাবে, পেশাজীবী গোষ্ঠী আছে, সার্বিক প্রক্রিয়া তাদেরও এক ধরনের অ্যাকোমোডেট করা হলো। প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি এখানে মানে সুপারিশ করা হয়নি। একবার 3 মেয়াদ 4 মেয়াদ যদি একজন প্রধানমন্ত্রী থাকে, শেখ হাসিনা তো একদিকে 3 মেয়াদ ছিলেন, 1 মেয়াদ 4 মেয়াদ তো তার পুরে ছিল, 5 মেয়াদ তার চলছিল। তো এই অবস্থায় আমরা যেটা দেখি যে স্বৈরতন্ত্র হওয়ার একটা বিপদ সৃষ্টি হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজা হলে প্রার্থিতা ও দলের পদ না রাখার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। এই প্রস্তাবকে ইতিবাচক মনে করেন বিশিষ্টজনরা। অভিযুক্ত এবং প্রমাণিত যারা দোষী তাদেরকে এই রাজনৈতিক এবং নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখাটা আমার মনে এটা একটা সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে। এবং এদেরকে যদি নির্বাচনে বার করা হয় তাহলে যে খুব বেশি সমস্যা হবে বলেও আমার মনে হয় না। তবে নির্বাচনে প্রার্থিতার বয়স 21 বছর এবং মনোনয়নের ক্ষেত্রে তরুণদের জন্য 10 ভাগ কোটা রাখার সুপারিশকে সন্দেহের চোখে দেখছেন তারা। বলছেন, ক্ষমতায়নের নামে কিছু তরুণকে সুবিধা দেয়া যাবে না। সংসদের প্রার্থী হতে পারবেন তাদের বয়স সীমার একটা প্রস্তাব দেখলাম 21 বছর। এটা আমার মনে হয় অনেক বিতর্কের জন্ম দিবে। এটার উদ্দেশ্যটা কি ঠিক পরিষ্কার নয়। তরুণ সম্প্রদায়কে মাথায় রেখে কাজ করতে হবে। তরুণ সম্প্রদায়ের গুটি কয়েক বা একটা অংশকে মাথায় রেখে কাজ করলে হবে না। 21 বছর প্রার্থী, এইটাও আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হয়। যে MA পাস করতে আপনার প্রয়োজন হয় 23 বছর, একেবারে স্বাভাবিকভাবে লেখাপড়া করলে, স্বাভাবিক বয়সে লেখাপড়া করলে। বাস্তব অবস্থা বিবেচনা করে সংস্কারের সুপারিশ কার্যকর ও নির্বাচনের উদ্যোগ নেয়ার প্রস্তাব দিয়েছেন দেশের এই 2 জ্যেষ্ঠ নাগরিক। নির্বাচনের মাধ্যমে এমন আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দ্রুততম সময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত উভয় দেশ। ভারতীয় সংবাদ মাধ্যম WION-কে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশেই ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র ও ভারত 2 দেশই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় এবং তা বাংলাদেশকে তার নতুন অধ্যায় শুরু করতে সহায়তা করতে পারে। বাংলাদেশ বা যে কোনো দেশেই হোক না কেন, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের শিকার হওয়া উচিত নয়। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হলো। পুড়েছে শতাধিক বসতঘর এবং দোকানপাট। বৃহস্পতিবার রাতে 26 নম্বর ক্যাম্পে হয় এই ঘটনা। প্রায় 1.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। ভয়াবহ আগুনে পুড়ছে একের পর এক ঘর। মাথা গোঁজার ঠাইটুকু বাঁচাতে সবার প্রাণপণ চেষ্টা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টেকনাফের মোচনি 26 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের স্থাপনায়। আগুন নেভাতে ক্যাম্পের বাসিন্দাদের সাথে যোগ দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। রাত 12:15 নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু পুড়ে মারা যায় 6 বছরের এক শিশু। ক্যাম্প ইনচার্জের দেয়া তথ্য অনুযায়ী আগুনে পুড়েছে শতাধিক ঘর, দোকানসহ বিভিন্ন স্থাপনা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শেষ সম্বলটুকু সরিয়ে নিতে পারেনি অনেকে।
যারা ঘর হারিয়েছেন তাদের পাশের রোহিঙ্গা শিবিরগুলোর মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয়ের জন্য নেওয়া হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে তিনি সাংবাদিকদের সব তথ্য জানিয়েছেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা। কোন প্রক্রিয়ায় তার চিকিৎসা হবে সেটাও তখন জানানো হবে। পরবর্তীতে সেই অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে 8 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, জানিয়েছেন চিকিৎসক জাহিদ। খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে বলেন, এটা নির্ভর করছে চিকিৎসকদের উপর। সিদ্ধান্ত আসা যাবে যে লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। কিন্তু আপনারা সবার কাছে আপনার সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা আমার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। সাতক্ষীরা সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও সীমান্তের 0 পয়েন্টে, কোথাও অভ্যন্তরে গাছের ডালে বসানো হয়েছে এই লাইটগুলো। আরও অভিযোগ রয়েছে, ব্যাপারে বাধা দিলে BSF কর্ণপাত না করে উল্টো দিচ্ছে গুলি ছোড়ার হুমকি। ভোমরার লক্ষ্মীদাড়ি সীমান্ত এলাকা, ওপারে ভারতের ঘোজাডাঙ্গা। সীমান্তের প্রায় 2 কিলোমিটার এলাকায় সার্চ লাইট বসিয়েছে BSF। এখানে ইন্ডিয়ান BSF এরা সীমান্তের 0 পয়েন্টে লাইট লাগাইছে। গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইট দিছে 20 থেকে 25 গজ অন্তর অন্তর। আমরা যে জায়গাটা পাবো 10 গজের মতো যে ইন্ডিয়ার ভেতরে পাবো, ওরা ওই যে পোস্টটা করিয়েছে ওই পোস্টটা সম্পূর্ণ বাংলাদেশের ভেতরে। স্থানীয়রা বলছেন, আগে কোনো সার্চ লাইট ছিল না সীমান্তে। গেল 5 আগস্টের পর ধাপে ধাপে তা বসানো হয়েছে, জ্বলছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। হাসিনা তো লিখেছে যেখান থেকে 3-4 মাস হচ্ছে আনুমানিক, সেখান থেকে এই লাইটগুলো বসাইছে এবং ওরা হচ্ছে BSF মোতায়েন করেছে বেশি। তার এলাকায় তার দেশে যা পারে করুক, কিন্তু হিসেবে আমাদের এই যে 0 পয়েন্টে সব একদম ফাঁকা হয়ে গিয়ে দিনমার মতন হয়ে গিয়ে, কিন্তু এগুলো তো ঠিক না। গেল 11 জানুয়ারি ধান রোপণে BSF বাধা দিয়েছে বলেও অভিযোগ করেছেন এক কৃষক। এ নিয়ে BGB BSF ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠকেও মেলেনি সমাধান। জমিটা রোপণ করতে গিয়েছিলাম, তা BSF জমিটা রোপণ করতে দেয়নি। তো আমরা জিজ্ঞাসা করার পরে বললো যে আমাদের উপরে অর্ডার, রোপণ করা যাবে না। সীমান্তের জমি নিয়ে বিরোধ ঘটনা আগামী 20 জানুয়ারি 2 দেশের ভূমি কর্মকর্তা ও সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মাপ জরিপের মাধ্যমে সমাধান হবে, জানিয়েছে BGB। এখন সেই দিনক্ষণের অপেক্ষা। BSF-এর সার্চ লাইট বসানোর বিষয়ে বক্তব্য মেলেনি সাতক্ষীরা 33 BGBর পক্ষ থেকে। সীমানা লঙ্ঘন হলে যাচাই করে পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা BGBর সাথে কথা বলবো, যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা পদক্ষেপ নেব। হ্যাঁ, কারণ এটা তো আর আমি তো এখন যাচাই করতে পারছি না। যদি যেটা আন্তর্জাতিক সীমানা বা যে কনভেনশন যেটা আছে, তো ওইটা তো এর বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। জুলাই গণ অভ্যুত্থানে গুলি চালানো আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার না করার অভিযোগ উঠেছে কুমিল্লায়। 4 আগস্ট হামলা ও গুলি চালানো হয়েছিল, তাতে দেবিদ্বারে আহত হন অর্ধশতাধিক মানুষ। ঘটনার এতদিন পরেও ধরা পড়েনি মূল আসামিরা। বাবার আদর ভাগ্যে জুটেনি 4 মাস বয়সী রাইহানের। ছেলে জন্মের আগেই গত 4 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণ হারান হতভাগ্য বাবা আব্দুর রাজ্জাক রুবেল। দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। আমার স্বামীটারে তারা এইভাবে মারছে, নির্মমভাবে মারছে, এমন ভাবে মারছে পুরো শরীরের এক একটা হাড়ি মনে হয় আস্থা রাখছে না।
আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিযোগ, সেদিন গুলি চালিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। গুলিবিদ্ধ সহ আহত অর্ধশতাধিক মানুষ। হত্যাকাণ্ডে বাংলাদেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সঠিক বিচারটা কিন্তু হচ্ছে না। প্রমাণ থাকা সত্ত্বেও তারা প্রশাসনিক কোনো ব্যবস্থা এখনো নিচ্ছে না। এখন আমার যে ধারণাটা, এখন আমাদের পুলিশ প্রশাসন ব্যর্থ আছে, এখন তার কিছু করতে পারে না। হামলা ও খুনের ঘটনায় 200 অজ্ঞাত ও 70 জনের নাম উল্লেখ করে 2টি মামলা হয়েছে। অভিযোগ উঠেছে, আসামিরা সবাই চিহ্নিত হলেও তাদের গ্রেফতার করছে না পুলিশ। কালাম বাহিনীর পিস্তল বাহিনী, তার 25 জন পিস্তল বাহিনী সহ যেখানে নির্দ্বিধায় আমাদের দেবিদ্বার চত্বরে গুলি করা হয়েছে। এই আওয়ামী লীগের দোসরদের যারা এই মরহুম এই হত্যাগুলা ঘটিয়েছে, তাদেরকে কেন ধরছে না আমরা বুঝতেছি না। পুলিশ বলছে এরই মধ্যে 2 মামলার 20 আসামিকে গ্রেফতার করেছে তারা। অবশ্যই আসামি গ্রেফতারের প্রচেষ্টা রয়েছে এবং এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। জুলাই বিপ্লবে বর্বর হামলা ও নির্বিচারে গুলি চালিয়ে হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও বিচার কাজ সম্পন্ন করলেই শহীদদের আত্মা শান্তি পাবে, এমনটাই মনে করেন সচেতন মহলসহ সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। হামলা, হুমকি, আতঙ্কে চট্টগ্রামের শিপিং সেক্টর। বাণিজ্যিক জাহাজে মালামাল সরবরাহের কাজ বা ভেন্ডরের চিঠির জন্য প্রতিদিন অফিসে অফিসে হানা দিচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয় দেয়া লোকজন। কাজ না দিলে চলে হামলা, ভাঙচুর। নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ভেন্ডর তথা ঠিকাদারি কাজের জন্য গত 5 জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদে এভারেট শিপিং অফিসে এভাবেই হানা দেয় বেশ কয়েকজন। পরে ভেতরে হামলা ও ভাঙচুর চালায়। গত কয়েক মাসে প্রায় ঘটছে এমন ঘটনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী পরিচয়ে অফিসে হানা দিচ্ছে ভেন্ডরের চিঠির জন্য। রীতিমতো আতঙ্কে অফিসের মালিক ও কর্মীরা। এই ব্যবসাটাকে যেন আমরা টিকিয়ে রাখতে পারি, আর ব্যবসা যদি আমরা টিকিয়ে রাখতে হলে আমাদেরকে করতে হবে নিয়মের মধ্যে যেতে হবে। এখানে কোনোভাবে জোর জবরদস্তি করে আসলে কখনো কোনো কিছু করা যায়ও না, করা উচিত না। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাকর্মীরা এককভাবে করেছেন শিপিং অফিসের সব কাজ। গত 5 আগস্ট পট পরিবর্তনের পর সবাই পালিয়ে গেলে সেই কাজ বাগিয়ে নিতে হুমড়ি খেয়ে পড়েন বিএনপি নেতাকর্মীরা। এই ধরনের কোনো কিছু যদি আমাদের কেউ করে থাকে তাহলে এটার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিব, এবং যারা যে সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে এই কাজগুলো করছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে পারেন। হামলা ও হুমকির ঘটনায় থানায় জিডি এবং সিএমপি কমিশনারকে চিঠি দিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। এই বিষয়ে আসলে আমাদের কোনো তথ্য এখন পর্যন্ত নাই, তো আপনি যেহেতু বিষয়টা বলেছেন আমরা বিষয়টা দেখব। আর তাছাড়া এই ব্যাপারে যদি কেউ কোনো সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ আমাদেরকে দায়ের করে অবশ্যই আমরা সেটা গুরুত্ব দিয়ে দেখব। মূলত চট্টগ্রাম বন্দরে আসা বাণিজ্যিক জাহাজে মালামাল সাপ্লাই করেন ভেন্ডর লাইসেন্সধারীরা। একসময় কদর না থাকলেও গত 10-15 বছর ধরে এটি লোভনীয় ব্যবসা। এক একটি চিঠি বা এনওসি বিক্রি হয় 70,000 থেকে 2 লাখ টাকায়, যা দিয়ে আয় হয় 3-4 লাখ থেকে 15-20 লাখ টাকা পর্যন্ত। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাঝে মাঝে ইচ্ছে হয় শহরের যান্ত্রিকতা ফেলে এক ছুটে বেরিয়ে যাওয়া যেত। সেখানে খাবারের গন্ধে মন পড়ে যাবে শৈশবে, বুক ভরে নেওয়া যাবে শ্বাস। রাজধানীর অদূরে আছে তেমনই এক জায়গা, গ্রামীণ পরিবেশে সেখানে সত্যিই পাওয়া যায় মাটির গন্ধ। বাঙালির জিভে জল আনা সব খাবার আর গ্রামীণ পরিবেশের খাদ্য ভাণ্ডারের কথা জানাবেন সুমাইয়া ঐশী। ক্যামেরায় ছিলেন মাহফুজ মিঠু। দক্ষ হাতের সূক্ষ্ম কাজ, নিষ্প্রাণ আটার গোলায় ধীরে ধীরে যেন প্রাণ সঞ্চার করেন কারিগর। আগুনের আঁচে পোক্ত হয় গড়ন, তৈরি অনন্য রুমালি রুটি। ঢাকার অদূরে পূর্বাচলে এভাবেই দিন রাত চলে ভোজন কারিগরদের ব্যস্ততা। শহরের যান্ত্রিক রন্ধন কৌশলের বাইরে গিয়ে এখানে আজ পড়ে মাটির উনুনে, তাতেই আকার পায় চিতই পিঠা, চাপটি সহ হরেক স্বাদের পিঠাপুলি। পূর্বাচলের নীলা মার্কেট এলাকার এই খাদ্য ভাণ্ডারের সবচেয়ে বড় আকর্ষণ হাঁসের মাংস।
রুমালি রুটি বা চাপটির সঙ্গে কষিয়ে 1 প্লেট হাঁসের মাংস। এই তৃপ্তির জন্যই ঢাকা থেকে এত দূর ছুটে আসেন ভোজন রসিকরা। হাঁসের মাংস, ফুচকা, চাপটি, মানে অনেক কিছু খেয়েছি, সব কিছুই আমার খেতে ভালো লাগছে। আসলে এখানকার পরিবেশটাই অন্যরকম, তো এখানে আসলে আমাদের গ্রামের কথা মনে পড়ে যায়। পুরনো পদ্ধতিতে মাটির চুলায় আর কি রান্না হয়, এই স্বাদটা আসলে আবারও আমি মনে করতে যাচ্ছিলাম। পরিবেশটা আমার খুবই ভালো লাগে, একদম গ্রামের মতো আর খুবই আন্তরিক। প্রতিদিন সকাল 10টা থেকে দোকানের ঝাঁপ খোলেন দোকানিরা। মাঝরাত পেরিয়ে অতিথি আপ্যায়ন চলে ভোর পর্যন্ত। রাত যত গভীর হয় পূর্বাচলে খাবারের গন্ধ তীব্র হয় তত। দোকানিরা জানালেন, দিনে একটি দোকানেই হাঁস লাগে 1 থেকে 150টি। সরকার ছুটির দিন শুক্র শনিবার আর এমনি ছুটির দিন লাগে আপনার 115 থেকে 20টা হাঁস লাগে, আর নর্মালি 50 থেকে 60টা হাঁস লাগে। ময়দা লাগে আপনার রুটির জন্য 20 কেজি, আর চাপড়িটা আপনার 25 থেকে 30 কেজি যায়। 30-35 হাজার 40 হাজার টাকা বেশি, এক এক দিন এক এক রকমের বেচা কিনি হয়। ছুটির দিনে পূর্বাচলের এই এলাকায় তিল ধারণের ঠাঁই থাকে না। বুক ভরে গ্রামের গন্ধ আর বাঁশ বেড়ার তৈরি হেসেলে খাবার খেতে ভিড় করেন বহু মানুষ। তাদের বক্তব্য, হাজার হোক, যন্ত্রের মন্ত্রে মুগ্ধতা থাকে না। শীতের রাতে ধোয়া ওঠা এমন গরম পিঠা কিংবা হাঁসের মাংস, তাও আবার মাটির চুলার পাশে বসে, এই স্বাদ কোথায় পাবেন? চাকচিক্য তো শহরেও আছে, তবে এইটুকুন স্বাদের জন্যই এত দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, পূর্বাচল, নারায়ণগঞ্জ। শীতের অন্যতম অনুষঙ্গ খেজুরের গুড়। প্রতিবারই থাকে ব্যাপক চাহিদা। চুয়াডাঙ্গা থেকে পূরণ হয় যার অধিকাংশ। জেলার সরোজগঞ্জে বসে বিশাল গুড়ের হাট। সপ্তাহের 2 দিন গুড় ভর্তি কলস আর ভারে গোটা প্রাঙ্গণ ভরে ওঠে। কিন্তু রয়েছে নির্ভেজাল গুড় চেনার কঠিন পরীক্ষাও। গুড়ের মান ও ঐতিহ্য ধরে রাখতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চুয়াডাঙ্গার সরোজগঞ্জ হাট, কলস আর ভার ভর্তি গুড়। ভিড় জমিয়েছেন ক্রেতা বিক্রেতারা, জমজমাট বেচা কেনাও। তবে নির্ভেজাল গুড় চেনা সহজ নয়। দেখতে চোখ জোড়ানো হলেও রয়েছে ভেজালের মিশ্রণ। হাজার হাজার টন গুড়ের ভিড়ে আসল আর ভেজাল নির্ণয় করতে ব্যবহার করা হয় কাঠি। রং আর স্বাদের ব্যবধানে যাচাই হয় গুণগত মানের। যেটা গুড়টা হচ্ছে আপনার চিনিওয়ালা গুড় হবে, সেই গুড়টা হবে সাদা, প্লাস সেই গুড়ে যদি এরকম ডলা হাতে যদি গুড় নিয়ে ডলা দেওয়া হয় তাহলে ক্যাশ 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 শব্দ আসবে। এইটা হচ্ছে বালি বালি, এটা হচ্ছে আপনার চিনিওয়ালা গুড়। ব্যাপারীরা ওই লাল গুড় আসলে আছে, গুড় আছে কিনতে চায় না, ওই চিনিটা দিলে এটা ফ্রেশ হয়। চিনি বাদে যদি গুড় খাওয়া হয়, যদি সেই গুড়ির দাম যদি 300 টাকা কেজি হয়, তাও ভালো, তাও সেই গুড়টা মানে কঠিন স্বাদ লাগবে। প্রতি বছরই বাড়ছে গুড়ের চাহিদা, সেই সাথে বাড়ছে ভেজাল মেশানোর প্রবণতাও। গুড়ের রং আকর্ষণীয় করতে চিনি মেশানোর প্রয়োজন হয়, তবে চিনিমুক্ত গুড় কিনতে গুনতে হয় বাড়তি দামও। চিনির পরিমাণটা গৃহস্থ একটু দিচ্ছে, যার জন্য গুড়ের মানটা একটু কমে যাচ্ছে, কিন্তু গুড়ের আমদানিটা বেশি হচ্ছে। যে গুড়ের ভিতরে চিনি নাই সেটার চাহিদা বেশি, এই জন্যই চাহিদা বেশি। সেটা গ্রাম থেকেই যারা জানে তারা গ্রাম থেকেই কিনে নিয়ে যায়। কিছু কিছু কৃষক আছে তারা বারোয়ানায় চিনি বানায় নিয়ে আসে, আর কিছু কিছু কৃষক আছে ভালো, আমরা বাকি ভালোগুলোই কিনি, আমরা কমা গুড় কিনি নিই। গত বছর যে ভাড়গুলো বেচছিলাম আপনার 1500, 1600, 1700, এবার 18, 19, 2000-2100 পর্যন্ত বিক্রি হচ্ছে এবং গুড়ের মানও অনেক সুন্দর হয়েছে। ভেজাল মিশ্রণে খ্যাতি হারাতে পারে চুয়াডাঙ্গার গুড়, এ নিয়ে রয়েছে শঙ্কাও। নির্ভেজাল গুড় উৎপাদনে গাছি ও ব্যবসায়ীদের পরামর্শ ও সচেতন করছে কৃষি বিপণন অধিদপ্তর। বাজারে বা কৃষকদের কাছে সরাসরি যে তাদের সাথে পরামর্শ করা হচ্ছে, পরামর্শ দেওয়া আছে যে চিনি না মিশাইয়ে আপনারা এই চুয়াডাঙ্গা জেলার সঠিক গুড়টা বাজারে নিয়ে এসে অভ্যস্ত করেন, যাতে আপনাদের মার্কেটটা সারা বাংলাদেশের লোক যখন জানতে পারবে না চিনি না মিশালে খাঁটি গুড়টা পাওয়া যায়, তখন ওই যে কালা ছাড়াই ওরা কিনে সবাই খাওয়ার জন্য চেষ্টা করবে। সপ্তাহে শুক্র ও সোমবার বসে সরোজগঞ্জ গুড়ের হাট। প্রতি মৌসুমে বেচা কেনা হয় অন্তত 20 কোটি টাকার। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।
গুড়ের হাট আর সঠিক গুড় কেনার কায়দা কানুন জানাবেন সহকর্মী জিসান আহমেদ। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি চুয়াডাঙ্গার সরোজগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সাথে। জিসান, একটু জানতে চাই আজ হাটে বেচা কেনা কেমন দেখছেন সেটি জানাবেন, একই সাথে কিভাবে ঠিক খাঁটি গুড় চেনা যায় এবং সেটি ক্রেতারা কিভাবে নিরূপণ করতে পারবেন সেটিও জানাবেন। রেজা, সকাল থেকেই এই চুয়াডাঙ্গার সরোজগঞ্জের গুড়ের হাট জমে ওঠে। জেলার বিভিন্ন যে গাছিরা রয়েছে, বিভিন্ন গ্রামের তাদের উৎপাদিত গুড় তারা এই হাটে নিয়ে আসেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে যেসব ব্যবসায়ীরা আসেন, ব্যাপারীরা আসেন, তারা দরদাম করে এই গুড়গুলো কিনে আবার দেশের বিভিন্ন স্থানে পাঠান। আমরা জানি চুয়াডাঙ্গার গুড়ের যেহেতু একটি সুখ্যাতি আছে, সেহেতু এই চুয়াডাঙ্গার গুড় কিন্তু শুধু চুয়াডাঙ্গা কিংবা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু এসব গুড় পাঠানো হয় অনেক অনেক ক্ষেত্রে। কিন্তু গুড় চেনার একটি বড় প্রক্রিয়া কিন্তু আছে। আমরা চুয়াডাঙ্গার গুড়ের যে ঐতিহ্যের কথা বলি বারবার, এই ঐতিহ্য যখন আমরা খুঁজতে চাই কিংবা জানতে চাই, অনেক ক্ষেত্রেই দেখি যে আসলে অসাধু কিছু গাছি কিংবা অসাধু কিছু ব্যবসায়ের জন্য কিন্তু ঐতিহ্য অনেকটাই ম্লানের পথে, কেননা তারা গুড়ের মধ্যে ভেজাল মেশায়, অনেক ক্ষেত্রে চিনি মেশায়। চিনি মেশালে যেটা হয়, গুড়ের দানাটা বেশি হয় এবং সেই ক্ষেত্রে উৎপাদনটাও বেশি হয়। অল্প একটু রস থেকে এবং তার সাথে চিনি মেশালে যেই উৎপাদনটা বাড়ে, সেটা আসলে একেবারে ভেজাল মুক্ত গুড়ে সম্ভব না, যার ফলে গুড়ের যেই ভেজালের যে বিষয়টি সেটাও কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছিলাম। একই সাথে কিন্তু চিনির মুক্ত গুড় কিনতে হলেও গুনতে হয় বাড়তি দাম। আজকের হাটের যে পরিস্থিতি আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু গাছিরা এসেছেন, ব্যাপারীরা এসেছেন, তারা গুড় কিনছেন, কেনা বেচা চলছে। এখনো যেহেতু হাট চলমান আছে, বেলা 11টা-12টা পর্যন্ত এই হাট চলবে এবং আজকে পর্যন্ত আমরা যেটা জানি, আজকে সকালে চুয়াডাঙ্গার এই ভার প্রতি গুড় বিক্রি হচ্ছে 1600 থেকে 2500 টাকার মধ্যে, অর্থাৎ আজকের দিনে বাজেটটা কিছুটা কমেছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জিসান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অবাধে চলছে জাটকা নিধন। অবৈধ জাল ব্যবহার করে এসব মাছ ধরা হচ্ছে। নদীর ঘাট আর খোলা বাজারে প্রকাশ্যেই সেসব বিক্রি হচ্ছে। সব দেখেও নির্বিকার মৎস্য বিভাগ। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দল বেঁধে ইলিশ শিকার করছেন জেলেরা, কিন্তু বেশিরভাগ জেলেই অবৈধ কারেন্ট ও বেহুন্দি জাল নদীতে ফেলছেন। ভোলায় অবৈধ জালে উঠে আসছে ঝাঁকে ঝাঁকে জাটকা। রাত্রে গেছি, জাটকা মাছ 10 আলি পেয়েছি, 250 টাকা আলি বেচছি। এখন তো ব্যাগ কই 4-5 আলি পায়, এখন তো বেচা কিনা নর্মাল। জাটকা মাছ ধরে দেখা গেছে বেচকিয়া সালপাতা নি কিনকে খাই, আনারা তো মনে করেন সংসার চলবে না। সমিতি বলে, সমিতি আছি, এই জন্য আর কি জাটকা মাছ ধরা। পেটে দেয় আমাকে ধরতে, কিছু করার নাই। শিকার করা জাটকা প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশা জংশন, তুলাতুলি, নাসির মাঝি, রাজাপুর, ভেদুরিয়া সহ জেলার 7 উপজেলার বিভিন্ন মৎস্য ঘাটে। জাটকার গোটলাটা ওটা আপনার 500, 600, 700 টাকা আলি, জাটকাটা 250-300 টাকা এই ওটা আর কি। জেলেরা তো বড় মাছ পায় না থাকার কারণে মনে করেন আমরা টুকিটাকি আইলে গদি ঘর চালাইতে গিয়া, স্টাফ চালাইতে গিয়া আমরা টুকিটাকি কিছু আইলে বেচতে হয় বাধ্যতামূলক। ঘাট থেকে জাটকা চলে যাচ্ছে পাইকারি আর খুচরা বাজারে। এটা জাটকার বড়টা, মানে জাটকার বড়টা এটা সবাই বলছে যে 11 ইঞ্চি হইব, এই হিসাবে আমার কিনা। আমরা তো এখানে এক বাগানে, আপনি হয়তো যারা ঝুড়ি বড় বড় ঝুড়ি আছে না, সেগুলো তো বরিশাল ভাষা রয়েছে, আমরা তো আনি না ততটা। প্রতিদিন টনে টনে জাটকা যাচ্ছে বিভিন্ন জেলায়, কিন্তু এসব দেখার দায়িত্ব যাদের, কি করছে সেই মৎস্য বিভাগ? দৌলতখান এবং সদরে কিন্তু অভিযান চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে। 2টা টিম সেখানে অভিযান করছে এবং পাশাপাশি আমরা বাজারে অভিযান করছি, বোরানুদ্দিন এবং লালমোহনে, যেখানে জাটকাটা পাওয়া যাচ্ছে। আমরা সদরেও দেখেছি কিছু কিছু জায়গায় জাটকা তারা আহরণ করার চেষ্টা করছে, সেটা আমরা অভিযানের আওতায় এনেছি এবং আশা করি যে কমিং অপারেশনের মধ্য দিয়ে যে অবৈধ জালটা আছে সেটা আমরা অপসারণ করব। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জাটকা আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণের উপর নিষেধাজ্ঞা থাকে। আমিন বাবু, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজা জুড়ে চলছে ভয়াবহ ইসরায়েলি তাণ্ডব। বর্বরতার মাত্রা আরও বাড়িয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি ঘোষণার পর এখন পর্যন্ত উপত্যকায় 87 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 21 জনের শিশু। নিহতের তালিকায় 25 নারীও রয়েছে। জাবালিয়া, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় চালানো হয়েছে বিমান হামলা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,800 ফিলিস্তিনি, আহত 1 লাখেরও বেশি।
যুদ্ধবিরতির ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত থাকায় উপত্যকাবাসীদের ভয় উদ্বেগ শেষ হচ্ছে না। প্রশ্ন তুলেছেন আসলেই যুদ্ধবিরতি হবে কিনা। রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত জানিয়েছে মধ্যস্থতাকারীরা। গাজার বাসিন্দাদের সংখ্যা এই কদিনে প্রাণ হারাতে পারেন আরও ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরের সকাল, খান ইউনিস সহ উপত্যকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মানুষের অবাধ চলাচল। গাজাবাসীর চোখে মুখে ফুটে উঠেছে এক ধরনের নিশ্চিন্তের ছাপ। ধ্বংসস্তূপের মাঝেই কিছু জায়গায় জমে উঠেছে বাজারও। বুধবার টেলিভিশনে যুদ্ধবিরতির খবর প্রচারের পর রাত থেকে গাজায় চলছে খুশির জোয়ার। নেচে গেয়ে আতশবাজি পুড়িয়ে এই বিজয় উদযাপন করছেন তারা। দীর্ঘদিনের নির্ঘুম রাতের অবসান হওয়ায় স্বস্তিতে শ্বাস নিচ্ছেন গাজাবাসী। তবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজার বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ। তাদের শঙ্কা, আসলেই কি যুদ্ধবিরতি কার্যকর হবে? রাত থেকে আমরা বিজয় উদযাপন করছি। এতদিন পরে ভিটায় ফিরতে পারবো, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। অতর্কিত হামলার ভয় এখন থেকে আর থাকবে না। তবে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিয়ে আমরা চিন্তিত। ইসরায়েলকে বিশ্বাস করি না। এই 3 দিনের মাঝে যে ওরা হামলা চালানো বন্ধ করবে না, তা নিয়ে ভয় হচ্ছে। যুদ্ধবিরতি আমাদের মাঝে মিশ্র অনুভূতি সৃষ্টি করেছে। একদিকে এই রক্তাক্ত যুদ্ধ বন্ধ, দীর্ঘ 15 মাসের গণহত্যা বন্ধের খুশি যেমন আছে, অন্যদিকে আমরা আতঙ্কিত। এখনো গাজার বিভিন্ন জায়গার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হতে আরো 3 দিন বাকি আছে। এই কয়েক ঘন্টায় আর কোনো প্রিয়জনকে হারাতে চাই না। দীর্ঘ 15 মাস পর গাজায় চূড়ান্ত হয়েছে যুদ্ধবিরতি। রোববার থেকে 84 দিনের যুদ্ধবিরতি বাস্তবায়িত হবে 2টি ধাপে। তাসরিয়ান সোফান, যমুনা নিউজ। যে হামাস নির্মূলের অজুহাতে গাজা জুড়ে এমন বর্বরতা চালালো ইসরায়েল, সেই গোষ্ঠীকে কতটা নির্মূল করতে পারল দেশটি? বাস্তবতা বলছে হাজারো মানুষের মৃত্যুর পরও দমে যায়নি স্বাধীনতাকামীরা। এখনও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে জানান দিচ্ছে অস্তিত্ব। যুক্তরাষ্ট্রের দাবি, সামরিক অভিযান চালিয়ে হামাসকে নির্মূল করা অসম্ভব। হামাস বলছে 15 মাসেও লক্ষ্য অর্জনে ব্যর্থ নেতানিয়াহু। জানুয়ারির প্রথম সপ্তাহেও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। অন্তত 3টি রকেট ছড়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি, যাতে দেশটির একটি বাড়ি বেশ ক্ষতিগ্রস্ত হয়। স্থল অভিযানেও নিয়মিত প্রতিরোধ গড়ে তুলছে হামাস যোদ্ধারা। নতুন বছর ফিলিস্তিনিদের হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাও হতাহত হয়েছে। ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার সহ হামাসের প্রায় সব শীর্ষ নেতাকে হত্যার পরও নিয়মিত প্রতিরোধ গড়ে তুলছে গোষ্ঠীটি। 15 মাস ধরে হামাস নির্মূলের অজুহাতে গাজায় ইসরায়েল চালিয়েছে নির্বিচার বোমাবর্ষণ। অনেকদিন ধরেই গোষ্ঠীটিকে ধ্বংসের দাবি করে আসছে দেশটির সরকার। হামাসকে কতটা ধ্বংস করতে পারল ইসরায়েল? যুক্তরাষ্ট্র বলছে সামরিক অভিযানে হামাসকে ধ্বংস করা সম্ভব নয়। ব্লিংকেনের দাবি, চলমান যুদ্ধে যে কয়জন সদস্য হারিয়েছে তারা, এরই মধ্যে ততজন নতুন সদস্য নিয়োগও করেছে গোষ্ঠীটি। আমরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি সরকারকে বলে আসছি, শুধুমাত্র সামরিক অভিযান চালিয়ে হামাসকে পরাজিত করা সম্ভব নয়। উত্তর গাজায় দেখুন, যতবারই অভিযান শেষে ইসরায়েলি সেনারা ফিরে গেছে, ততবারই নতুন করে হামাস সুসংগঠিত ও পুনর্গঠিত হয়েছে। হামাস এই যুদ্ধে যত সদস্য হারিয়েছে, আবার ঠিক ততজনকে নতুন করে নিয়োগ দিয়েছে। জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়ে হামাসের সাথে সমঝোতা করতে হচ্ছে নেতানিয়াহু প্রশাসনকে। হামাসের দাবি, গাজায় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে ইসরায়েল। দখলদাররা তাদের লক্ষ্য পূরণে সফল হয়নি। আমাদের জনগণ ভূমি ছেড়ে যায়নি। শত্রুর বিরুদ্ধে এই প্রতিরোধ আমাদের প্রজন্মের পর প্রজন্ম গর্বের বিষয় হয়ে থাকবে। আমাদের জনগণ তাদের সব অধিকার ফিরে পাবে। আমাদের ভূমি, জেরুজালেম সহ সব পবিত্র স্থান পুনরুদ্ধার করবে। ফিলিস্তিনিরা বলছেন, স্বাধীনতার আকাঙ্ক্ষায় যুগ যুগ ধরে চলমান এই প্রতিরোধ লড়াই হত্যাযজ্ঞ আর দমনপীড়ন চালিয়ে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।